আমরা কথা বলবো এমনই এক বিশিষ্ট অতিথির সঙ্গে, যিনি আমাদের গ্রাম বাংলার যে মানুষেরা খেটে খান এবং মাছ চাষের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদের জীবনের একটা বড় অংশের সঙ্গে জড়িয়ে তাঁর কর্মকাণ্ড, অথবা এমনও বলা যেতে পারে তার কর্মকাণ্ডের সঙ্গেই আমাদের মৎস্য চাষের উন্নয়নের একটা বড় অংশ জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য চাষের। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ দীর্ঘ ৩০ বছর এমন এক ব্যক্তি মৎস্য দপ্তরকে সামলেছেন, ক্যাবিনেট মিনিস্টার হয়ে থেকেছেন, যা সত্যি আর কখনো দেখা যায়নি, এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে তার এই লম্বা টেনিওর সবটা করেছেন। তিনি অবশ্যই পশ্চিমবঙ্গের প্রাক্তন মৎস্যমন্ত্রী এবং অবশ্যই প্রাক্তন রাজ্যসভার সদস্য শ্রী কিরণময় নন্দ। স্বাগত জানাই আপনাকে। আপনার কাজ মৎস্যমন্ত্রী হিসেবে, যখন আপনি প্রথম মৎস্যমন্ত্রী হয়ে দপ্তরকে হাতে নিলেন 1982 সাল, সেই সময় থেকে ক্রমশ ঢেলে সাজালেন এই মৎস্য দপ্তরকে। সার্বিকভাবে আপনার অভিজ্ঞতার কথা যদি বলেন, আপনিও তরুণ তুর্কি তখন, সেই সময় একটা নতুন দপ্তর, সেই দপ্তরখানি তখন কেমন ছিল? 1982 সালে যখন আমি মৎস্য দপ্তরের দায়িত্বে আসি মন্ত্রী হিসাবে, আমি কিন্তু ভাবিনি এই দপ্তরের দায়িত্ব কখনো আমাকে নিতে হবে। কারণ সত্যি কথা বলতে কি, মাছ সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতাও ছিল না। মাছ খেতাম এই পর্যন্ত, কিন্তু মাছ আমি চিনতামও না। বাড়িতে পুকুর ছিল, মাছ ধরা হতো। কিন্তু পূর্ব মেদিনীপুরের ছেলে আপনি, সেখানে মাছের তো একটা বিশাল রাজত্ব বলা যায়। মাছের রাজত্ব, কিন্তু তাদের সঙ্গে তো আমার ওতপ্রোতভাবে কন্ট্যাক্ট ছিল না। কন্ট্যাক্টটা হয় 1977 সালে। আচ্ছা, 1977 সালে যখন আমি প্রথম বিধানসভাতে আসি, তখন বিধানসভা এসেছিলাম আমি, তখন সরকার পক্ষ ছিল বামফ্রন্ট সরকার। সেই বামফ্রন্ট সরকারের বিরোধী হিসাবে জনতা পার্টি থেকে আমি বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আছি। আমার অভিজ্ঞতা বলতে একটা অভিজ্ঞতা, 1977 সালে যখন মন্ত্রী হলাম, 1979 সালে হঠাৎ ওই জলদা খুঁটি বলে একটা খুঁটি আছে, যেখানে মৎস্যজীবীরা মাছ ধরে মাছ শুকোতো বা মাছ তুলতো, সেখানে 16টা ডিঙি নৌকো হঠাৎ একটা ঘূর্ণিঝড়ে সেই 16টা ডিঙি নৌকো ডুবে যায়, এবং সেই ডিঙি নৌকোগুলো, তার মধ্যে 16 জন মারা যায়, এবং সেই 16 জন যে মারা যায় তার মধ্যে 15 জন হচ্ছে আমার নির্বাচনী এলাকার মধ্যে। আমি যখন জানতে পারলাম সেই খুঁটিতে তাদের প্রতি শোক জ্ঞাপনের জন্য একটা সভা হবে, আমি সেই খুঁটিতে গেলাম। তখন যাওয়া খুব কষ্টকর ব্যাপার ছিল, রাস্তাঘাট কিচ্ছু ছিল না, কাদার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হতো। তা সেই খুঁটিতে পৌঁছলাম, তারপর তাদের গ্রাম কোথায়, গ্রামটা জানলাম। ওই খুঁটিতে যারা কাজ করে, উত্তরপন্থায় বলে একটা গ্রাম, আমি সেই উত্তরপন্থায় গ্রামে আমি হেঁটে হেঁটে তাদের বাড়িতে আমি গেলাম। আর যখন তাদের বাড়িতে আমি গিয়ে পৌঁছলাম, তখন দেখলাম তাদের যারা স্ত্রীরা বয়স অল্প, তারা পা ধরে কান্না শুরু করলো যে পরে আমাদের কি করে জীবন জীবিকা চলবে, আমাদের স্বামী মারা গেছে সমুদ্রে, আমাদের নৌকোগুলো ডুবে গেছে। আমার সে কথাটা মনে ছিল এবং সেটা আমার মনে খুব দাগ কেটেছিল। তো আমি ভাবতে পারিনি যে 1982 সালে এই দপ্তরের দায়িত্ব আমাকে নিতে হবে, যার সঙ্গে অসংখ্য মৎস্যজীবী বা মৎস্য চাষি যুক্ত আছে পশ্চিমবাংলায়, তাদের দায়িত্ব আমাকে পালন করতে হবে। তা আমি 82 সালে এসেই প্রথমে আমার ওই কথাটা মনে পড়লো যে 1978-79 সালে ঘূর্ণিঝড়ে যে সমস্ত মৎস্যজীবীরা প্রাণ দিয়েছিলেন এবং তাদের বাড়িতে গিয়ে তাদের স্ত্রীদের যে আর্তনাদ, সেটা আমার মনে খুব দাগ কেটেছিল। সেই জন্য আমি মৎস্যমন্ত্রী হয়ে প্রথমে আমি দেখলাম যে সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের একটা নিরাপত্তার কি করে ব্যবস্থা করা যায়, এবং তারা যে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরে, খুব বেশি দূর ধরতে যেতে পারে না, তারা খুব সমুদ্রে অল্প জায়গায় তারা যায়, সেখানে মাছটা ধরে। তা আমি ওই সময় ভারতবর্ষে যেখানে সমুদ্রবর্তী রাজ্য, কয়েকটা রাজ্যে আমি গেলাম, যে ওখানে মৎস্যজীবীরা কি করে মাছ ধরে সেটা দেখার জন্য। আমি গুজরাটের ভেরাবল বলে একটা জায়গা আছে, সেই ভেরাবলে গেলাম আমি 1982 সালে, মানে একেবারে সরজমিনে তদন্ত যাকে বলে। এবং সেখানে দেখলাম সবাই, কেউ ডিঙি নৌকোতে মাছ ধরে না, যাকে আমরা যন্ত্রচালিত নৌকো বলি বা ট্রলার বলি, সেই ট্রলারে বা যন্ত্রচালিত নৌকোতে মৎস্যজীবীরা সব মাছ ধরছে, আর মাছটা নিয়ে আসছে একটা মৎস্য বন্দর। আমি বললাম এটা কি না, এটা মৎস্য বন্দর। বন্দরের নাম শুনেছি, ক্যালকাটা পোর্টের নাম শুনেছি, বড় বড় পোর্টের নাম শুনেছি, কিন্তু মৎস্য বন্দর যে হয় এই অভিজ্ঞতা আমার কখনো ছিল না। এবং যেখানে মৎস্যজীবীদের ওই লঞ্চ বা বড় বড় নৌকোগুলো যেখানে এসে নৌকো করে যেখানে মাছ নামায়, যেখানে বরফ, তেল এসব তারা নেয়, জল এগুলো নেয়, এই কাজ করতে গেলে বন্দরের দরকার। তা আমি পশ্চিমবাংলায় ফিরে এসে, সালটা ছিল 1983 সাল, এই ধরনের একটা মৎস্য বন্দর কোথায় করা যাবে আমি আলোচনা করলাম কেন্দ্র সরকারে। তখন মৎস্য দপ্তর বলে আলাদা দপ্তর ছিল না, কৃষি দপ্তরের সঙ্গেই মৎস্য দপ্তর ছিল। সেখানে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি মৎস্য দপ্তরের এই ইঞ্জিনিয়ারিং কাজগুলো দেখতেন বিভিন্ন রাজ্যে, তার সঙ্গে আমি আলোচনা করলাম।
তিনি বলেন বন্দর করতে গেলে আপনাকে একটা খাড়ি জোগাড় করতে হবে, অর্থাৎ সমুদ্র থেকে একটা জল নদীর চলে জলের যাবে। খাড়ির মতো বেরিয়ে এসছে যার উপর নৌকোগুলো নগর করবে, এমন একটা জায়গা আপনাকে খুঁজে বার করতে হবে। যেহেতু আমি মেদিনীপুর থেকে নির্বাচিত হয়েছিলাম এবং কাঁথি মহকুমা, ওখানে হচ্ছে সমুদ্র অনেকখানা এরিয়া জুড়ে এবং প্রচুর মৎস্যজীবীরা সেখানে মাছ ধরেন, মাছ শোকান। আমি আমাদের দপ্তরের যে সমস্ত পুরনো অফিসার ওখানে ছিলেন আগে, তাদের সঙ্গে আলোচনা করলাম, ওখানকার মৎস্যজীবীদের সঙ্গেও আলোচনা করলাম। শঙ্করপুর বলে একটা জায়গা, সেই জায়গাটা দেখতে গেলাম। এখন শঙ্করপুর জায়গাটা যাওয়ার সময় কোনো রাস্তা টাস্তা ছিল না, তা হেঁটে একটা ডিঙি নৌকোতে চাপলাম আমার এক অফিসারকে সঙ্গে নিয়ে। আর সেই ডিঙি নৌকোটা যে চালায় সেও একজন মৎস্যজীবী। তার ডিঙি নৌকোটা ভাঙা ছিল, জল উঠতে শুরু করলো, একটা কলাই ডিশ নিয়ে সেই ডিঙি নৌকোর থেকে জলগুলো বাইতে বাইতে আমরা হয়তো নামলাম মারাত্মক শঙ্করপুরে। ব্যাপার। এবং যখন নামলাম প্রায় ১ হাঁটু কাদা ভাটা হয়ে গেছে, সেই ১ হাঁটু কাদার মধ্যে শঙ্করপুরে নামলাম। তখন প্রচুর ঝাউ জঙ্গল ওখানে ছিল, প্রচুর ঝাউ গাছ। সেই ঝাউ জঙ্গলের মধ্যে হারিয়ে গেলাম। আমাদের যিনি সঙ্গে ছিলেন অফিসার সমীরণ সরকার তার নাম, তাকে আর খুঁজে পাচ্ছিলাম না। তিনিও আমাকে খুঁজছেন, আমিও তাকে খুঁজছি। এত গভীর নিবিড় ঝাউ জঙ্গল ছিল শঙ্করপুরে। তারপর খুঁজে খুঁজে যখন এসে ফিরে এলাম আবার ওইভাবে, তখন দেখলাম যে ওই জায়গাটাই একমাত্র মৎস্যবন্দর করতে পারি, শঙ্করপুর তার নাম। তা আমি কেন্দ্র সরকারের কাছে প্রপোজাল পাঠালাম। তো ওরা এলেন, ওদের টিম এসে ওখানে দেখে বললেন যে না, এটা মৎস্যবন্দরের পক্ষে খুব আইডিয়াল জায়গা, এখানে আপনি মৎস্যবন্দর করতে পারেন। আমাদের তখন তো ইঞ্জিনিয়ার নেই, কাকে দিয়ে প্রজেক্ট রিপোর্ট তৈরি করব। তা ওরা সাহায্য করলেন, প্রজেক্ট রিপোর্ট একটা আমরা তৈরি করলাম। ৩,৬০,০০,০০০ টাকা লাগবে ওই মৎস্যবন্দরটা তৈরি করতে। এটা কি ওই ৮২-৮৩ সাল? ৮৩ সালে। আচ্ছা। আমি বললাম টাকা কোথায় পাবো, তখন ভাবছি, আমি বললাম টাকা তো কোথায় পাবো পরে ওটা চিন্তা করব, আগে তখন তো কাজটা শুরু করি। তখন বিডি পান্ডে আমাদের রাজ্যের গভর্নর ছিলেন। আমি বিডি পান্ডের কাছে, গভর্নরের কাছে গেলাম, গভর্নর হাউসে, এবং তাকে অনুরোধ করলাম যে আমাদের রাজ্যে তো কোনো মৎস্যবন্দর নেই, আমি একটা মৎস্যবন্দর করতে চাই, জায়গাটা ঠিক করেছি, আপনি যদি ওখানে আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান। উনি রাজি হয়ে গেলেন এক কথা, এবং বিডি পান্ডেকে নিয়ে গিয়ে ওখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। উদ্দেশ্যটা হচ্ছে যে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রচার হবে কথাটা, এবং এর জন্য যে টাকাটার দরকার, অর্ধেক টাকা কেন্দ্র সরকার দেবেন, 40% টাকা, বাকি টাকাটা আমার বাজেটে নিতে হবে। তাহলে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে অর্থ দপ্তরে সেই টাকাটা জোগাড় করতে পারবো। ফান্ড রেইজ করা হলো ফান্ড রেজ করার আসল জন্য জায়গা। সেটা প্রচার হবে অন্তত। তা বিডি পান্ডেকে দিয়ে ওই জায়গাটা আমি ফাউন্ডেশন স্টোন লেইং আউট করলাম। তখন কিছু মৎস্যজীবী ওইখানে উপস্থিত হয়েছিল, তাদের চেহারা দেখে বিডি পান্ডে তো অবাক হয়ে গেলেন যে এত গরিব মানুষেরা। আমি বললাম এদের জন্যই তো এই বন্দরটা দরকার, যাতে এরা এ করতে পারে। এখন টাকার দরকার। আমি প্রথমে যখন আসি যখন দপ্তরে, তখন আমার বাজেটে দেখলাম ১,৬০,০০,০০০ টাকা। আমার তো দেখেই বাজেট, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি ১,৬০,০০,০০০ টাকাতে কি কাজ করব? কারণ মৎস্য দপ্তর এমন একটা দপ্তর, যদি কাজ করতে হয় পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত সমস্ত জায়গায় কাজের অবকাশ আছে, কাজ করা যায়। অতএব এত বিশাল জায়গায় কাজ করতে গেলে এই ১,৬০,০০,০০০ টাকাতে কাজ করার কোনো অবস্থাতেই সম্ভব না। আমি তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে আমি গেলাম। আমি বললাম আমাকে আপনার মন্ত্রী করেছেন, কিন্তু মন্ত্রীর যে কাজ, সে কাজটা আমি করব কি করে? ১,৬০,০০,০০০ টাকা আমার দপ্তরের জন্য বরাদ্দ। উনি বলেন প্ল্যানিং কমিশন এমন একটা নিয়ম করে দিয়েছে, সেই নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, যে আপনার যে প্রেডিসেসর, পূর্ববর্তী মন্ত্রী, তিনি যে টাকা আপনার দপ্তরে খরচ করতে পেরেছেন, সেই টাকাটাই পরবর্তীকালে প্ল্যানিং কমিশন আর্থিক বছরের জন্য সেই টাকাটা বরাদ্দ তো করেছে। মহা মুশকিলের ব্যাপার। খুব মুশকিলের ব্যাপার। আমার আগে যিনি মন্ত্রী ছিলেন সদ্য ভক্তিভূষণ মণ্ডল, তিনি লাস্ট টেনিওরে তার 81-82-তে তখন এই টাকাটা খরচ হয়েছিল। আমি বললাম ১,৬০,০০,০০০ টাকা নিয়ে এই দপ্তর চালানো খুব মুশকিল আছে। এই নদী, এত মৎস্য চাষী। উনি বললেন আপনি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলুন। তো অর্থমন্ত্রী ছিলেন তখন অশোক মিত্র, উনি ফোন করে দিলেন। আমি অশোক মিত্রর কাছে গেলাম। অশোকবাবুকে বললাম, অশোকবাবু আমি তো নতুন মন্ত্রী, অভিজ্ঞতা আমার নেই, তবে এইটুকু অভিজ্ঞতা আছে, এত বিশাল সংখ্যক মৎস্যজীবী, মৎস্য চাষী, কোনো পরিকাঠামো নেই, এর কাজ করতে গেলে যে টাকাটার দরকার, সে অর্থ আমার ১,৬০,০০,০০০ টাকা দিয়ে আমি কিছু করতে পারবো বলে মনে হয় না। তার থেকে বরং আমার মন্ত্রী না থাকাই ভালো। তখন একজন আমাদের অ্যাডভাইসার ছিলেন, ইকোনমিক অ্যাডভাইসার, অশোক চ্যাটার্জি তার নাম, অর্থ উপদেষ্টা, তার কাছে পাঠালেন। আমি তার কাছে গেলাম, ওকে আমি বললাম, ওর সমুদ্র সম্বন্ধে খুব একটা ধারণা ছিল না। উনি বললেন আপনি সমুদ্রে কাজ করবেন, জলে টাকা ঢালবেন। আমি তো জলে, আমার তো দপ্তর তো জল নেই, জলেই টাকা ঢালতে হবে, তার বাইরে তো আমি কোথায় কাজ করবো? আমি তো ডাঙায় বা গাছে করতে পারবো না, পুকুরেই করি, নদীতে করি, সমুদ্রে করি, সবটাই আমার জল। বলে ঠিক আছে, আপনি কাজ করতে চাইছেন, আপনার উৎসাহ আছে, কতটা কি করতে পারি? 2 কোটি টাকা
যুক্ত হলো, 3,60,00,000 টাকা হলো। ওটাতেই আমি বন্দর তৈরি কাজ শুরু করলাম, যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা নেবো, আমার স্টেট গভর্নমেন্ট থেকে টাকা, এই দুটো টাকা একসঙ্গে যুক্ত করে আমি প্রথমে একটা মৎস্য বন্দর তৈরি করি। অর্থাৎ যখন পরিকাঠামো বলতে মৎস্য চাষের জন্য কিছুই কিচ্ছু ছিল ছিল না না। বাংলায়, সেই সময়টায় ক্রমশ একটা সুন্দর পরিকাঠামো তৈরি, ফিশ হারবার, মৎস্য বন্দর তৈরি, এই সবটা কিন্তু আপনার একটা পরিকল্পনার আমি ফসল। 3টে জিনিসের উপর জোর দিয়েছিলাম। প্রথমে হচ্ছে মৎস্য চাষ। এই মৎস্য চাষ করতে গেলে আমাদের মৎস্য চাষীদের আধুনিক মৎস্য চাষের সঙ্গে যুক্ত করতে গেলে তাদের প্রশিক্ষণ দিতে হবে, অতএব ট্রেনিং এবং বিজ্ঞান প্রযুক্তি এগোচ্ছে, এবং সেই টেকনোলজিটাকে কাজে লাগিয়ে আমাদের এখানকার মৎস্য চাষিরা কি করে প্রোডাক্টিভিটিটা বাড়াতে পারে। মাছ চাষ তো হতোই, উৎপাদন তো হতোই, এটা অনাদিকাল ধরে। তা আমার সেই জন্য আমি দেখছিলাম যে এদের কাছে টেকনোলজিটা কি করে পৌঁছে দেবো, অর্থাৎ টেকনিক্যালি সেই নোহাউটা জানতে পারে ওরা, তাহলে উৎপাদনটা করে বাড়াতে পারবে। অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার মানুষের সঙ্গে ভাত আর মাছ ওতপ্রোতভাবে যুক্ত। এগ্রিকালচারের মাধ্যমে লোকে জমিতে ধান তৈরি করে, চাল তৈরি করে, অসুবিধা হয় না, কিন্তু মাছের খুব ক্রাইসিস ছিল। মাছটা কি করে মানুষ তার নিজের মতো করে তৈরি করতে পারবে, উৎপাদনটা কি করে বাড়াতে পারবে, কারণ আমাদের প্রোডাক্টিভিটিটা খুব কম ছিল। মানুষের একটা ধারণা ছিল মাছ চাষের জন্য বোধহয় কোনো প্রযুক্তি বা বিজ্ঞানের প্রয়োজন নেই, ওই মাছের ডিম পোনা পাওয়া যেত। তখন ওই ডিম পোনার সোর্সটাই ছিল হচ্ছে আপনার সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী, ওই লাল জল, আর ওতে মাছের ডিম পোনাটা ভালো হতো। ওইখান থেকে মৎস্য চাষিরা ডিম পোনা ওই হাঁড়িতে করে নিয়ে আসতো, আর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ওই ডিম পোনা তারা বিক্রি করতো, আর তাতেই মাছ তৈরি হতো। এই ডিম পোনা থেকে মাছের চারা তৈরির উৎপাদনের যে একটা বিশাল জায়গা, এটাও তো আপনার হাতেই তৈরি হয়েছে। তখন ওই ডিম পোনার সোর্সটা ছিল প্রাকৃতিক নিয়মে, হ্যাঁ, কিন্তু দেশীয় পদ্ধতিতে। দেশীয় পদ্ধতিতে, কিন্তু আস্তে আস্তে নদীগুলোর উপর সমস্ত ড্যাম তৈরি হওয়া শুরু হলো। ডিম পোনার সবচেয়ে বড় জায়গা ছিল যেখান থেকে ডিম পোনা আসতো, সুবর্ণরেখার উপর ড্যাম তৈরি হলো, বিভিন্ন নদীর উপর, গঙ্গার উপর বিভিন্ন জায়গায় ড্যাম তৈরি হলো। যেই মাত্র নদীগুলোর উপর ড্যাম তৈরি হলো, সঙ্গে সঙ্গে ডিম পোনাটা পাওয়াও খুব মুশকিল হয়ে গেল। তাহলে মাছের চাষ করবে কি করে? আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম না, আমি কমার্সের ছাত্র ছিলাম, তবু একটু পড়াশোনা করে বাণিজ্যটা বেশ ভালো বুঝেছিলেন। এই একটু পড়াশোনা করে আমি দেখলাম যে চায়না তারা অনেক অ্যাডভান্স হয়েছে এই মাছ উৎপাদনে, এবং তার কারণ হচ্ছে তারা আর্টিফিশিয়ালভাবে মাছের ডিম পোনা তারা তৈরি করছে। কারণ এইটাই হচ্ছে ফার্স্ট, ডিম পোনা থেকেই একটা মাছ, ছোট মাছ তৈরি হবে, ছোট মাছ বড় মাছ হবে। আমি আমার একজন অফিসারকে, রতিন সেনগুপ্ত, তাকে আমি চায়না পাঠালাম যে আপনি দেখে আসুন তো, ওই প্রযুক্তিটা দেখে আসুন কী করে এই কৃত্রিম উপায়ে ডিম পোনা তৈরি করা যায়। উনি গেলেন চায়নাতে, তো ওদের কোনো টেকনোলজি দেয় না। উনি ওই হ্যাচারিগুলো দেখে উনি একটা কাগজে ওই হ্যাচারি একটা ছবি এঁকে নিয়ে এসেছিলেন। তা নিয়ে এসে আমাকে বললেন, স্যার আমি দেখলাম, আমি হ্যাচারি একটা ছবি এঁকে নিয়ে এসেছি। আমি বললাম, এটা দেখুন তো, আমাদের এখানে এক্সপেরিমেন্ট করে শুরু করে এটা করতে পারি কিনা। তা আমরা সেই এক্সপেরিমেন্টের কাজটা আমরা শুরু করলাম হ্যাচারি। কল্যাণীতে আমাদের মৎস্য দপ্তর একটা ফার্ম ছিল, দেখলাম অভূতপূর্ব সাকসেস আমরা পেলাম। তখন একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আমাদের স্টেটের জন্য এসেছিল, তার মধ্যে 7টা হ্যাচারি যুক্ত করা ছিল, এবং তার নাম ছিল হাঙ্গেরিয়ান মডেল। এবং আমার আগে আমার যে প্রেডিসেসর ছিলেন ভক্তিভূষণ মণ্ডল, অর্থাৎ 1982-তে, আমি হচ্ছে ওটা এসেছিল 80-81-এ ওই ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টটা। তা যেখানে যেখানে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টে এই হ্যাচারি হয়েছিল আমি দেখতে গেলাম, দুটো জায়গায় দেখলাম পুরোপুরি টোটাল ফেল করেছে। আমি তখন বললাম, আমি এত টাকা ঋণের বোঝা নিয়ে আমি হ্যাচারিগুলো কেন করব? আমি আমার এই যে ইকো হ্যাচারি, যেটা চাইনিজ মডেল, এইটাকে আমি চালু করি। এটাকে আমি চালু করে যখন দেখলাম ভীষণভাবে আমরা সাকসেস পাচ্ছি। মানে ওই যে হ্যাচারিগুলো তখন ছিল ওই পরিকাঠামোতে, আপনারা নতুন করে ছোট জায়গা, তখন বড় বড় হ্যাচারি লক্ষ লক্ষ টাকা খরচ দরকার ছিল, এটার জন্য খুব কম টাকার দরকার ছিল। আমরা এটা শুরু করলাম, ফার্মাসদের উদ্বুদ্ধ করলাম, এবং বিভিন্ন জায়গায় ফার্মাসদের জন্য আমি এই স্কিমটা তৈরি করে দিলাম, এবং বললাম আপনারা করুন হ্যাচারি, আপনাদের ট্রেনিং আমরা দিয়ে দিচ্ছি, হ্যাচারি করার জন্য যে টাকা সাবসিডি আমি দেবো আপনার তৈরি করুন এটা। তাদের আমি ব্যাপকভাবে এবং প্রত্যেকটা জেলাতে মৎস্য চাষিদের এই ট্রেনিং দিলাম, যাতে তারা নিজেরা প্রত্যেকটা জেলায় তাদের মাছ চাষের জন্য যে ডিম পোনা, এই ডিম পোনাটা যাতে তারা জোগাড় করতে পারে, তার জন্য হ্যাচারিটা তৈরি করুক। তখন সব জায়গায় ট্রেনিং সেন্টার ছিল না আমাদের। কল্যাণীতে ট্রেনিং সেন্টার ছিল, দীঘাতে একটা ট্রেনিং সেন্টার ছিল, আর বড়সাগর দিয়ে মালদায় একটা ট্রেনিং সেন্টার ছিল। এখানে আমরা ওদের সব ট্রেনিং দিলাম, এবং কী করে এই হ্যাচারি তৈরি করতে জানো। আর সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি দিলাম যে ওই হাঙ্গেরিয়ান মডেলে যে হ্যাচারি, সেই হ্যাচারি আমি করবো না। আমি যখন বললাম এই টাকা আমি খরচ করবো না, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আপনার ব্যাক নিয়ে চলে যান, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু মিসইউজ দ্য মানি, আমি ক্লিয়ার লিখে দিলাম। তখন ওরা একটা
বললেন না না, এটা একটা আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে। এবং ওরা একটা চিঠি লিখলেন আমাদের জ্যোতি বসুকে যে মৎস্য দপ্তরের জন্য এই হ্যাচারির টাকাটা বরাদ্দ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হাঙ্গেরিয়ান মডেল ওয়ার্ল্ড ব্যাংকে, যদি এই টাকাটা ফিরে যায় বা কাজ যদি না হয় তাহলে শুধু স্টেটের নয় আমাদের ভারতবর্ষের একটা মুখ রক্ষা হবে না, এটা দেখুন কি করে কীভাবে করা যায়। তা ওয়ার্ল্ড ব্যাংকের ওই বিশেষজ্ঞরা এলেন আমার কাছে আমাদের স্টেটে। তা আমি ওদের সঙ্গে একটা মিটিং করলাম, ওদের কতগুলো আমি প্রশ্ন করলাম। দেখুন টাকাটা আলটিমেট ঋণ, টাকাটা আমাদের শোধ করতে হবে, এটা কোনো দান নয়। অতএব ঋণের টাকাটা যখন আমাকে শোধ করতে আমাকে বুঝে নিতে হবে এই মডেলটা আমাদের রাজ্যে অথবা আমাদের দেশে কতখানি কার্যকরী হবে, এবং সেই কার্যকরী যদি না হয় কেন আপনাদের টাকা আমি খরচ করব। এবং দুটো হ্যাচারি যেটা আগে হয়েছে আমি দেখছি নন ফাংশনিং পড়ে আছে, এই হ্যাচারিতে কোনো কাজ আমার দিচ্ছে না। আমাকে আগে বোঝান যে আপনাদের এই টেকনোলজিটা কতটা বাস্তবসম্মত হবে। তো ওদের সঙ্গে মিটিং টিটিং করার পর কিছু প্রশ্ন করলাম, ওদের তার উত্তর ওরা দিতে পারলো না। তখন আমি বললাম দেখুন কিছু মনে করবেন না, এই টেকনোলজি দিয়ে আমরা যে মাছ চাষের উদ্যোগটা নিচ্ছি, মাছের ডিম পোনা ফোটানো, আমরা সাকসেসফুল হব না। আমরা আমাদের নতুন টেকনোলজি আমরা তৈরি করেছি, আমরা ওই নতুন টেকনোলজি দিয়েই আমরা করব। আমরা ওয়ার্ল্ড ব্যাংক হ্যাচারিটা করে দিলাম। এবং এই টেকনোলজিতে আমাদের যে ডিম পোনা ফোটানোর কাজটা হলো, আগে নৈহাটিতে হতো, তারপর রামসাগর বলে বাঁকুড়ার একটা জায়গায় হতো ব্যাপক। এখান থেকে গোটা ভারতবর্ষে যে মাছ চাষটা হতো পশ্চিমবাংলার ডিম পোনা নিয়ে, পশ্চিমবাংলা যদি তখন ওই ডিম পোনা সাপ্লাই না করতে পারতো গোটা ভারতবর্ষে মাছ চাষ বন্ধ হয়ে যেত। আজকে সমস্ত ভারতবর্ষে এই মাছ চাষের জন্য প্রত্যেকটি রাজ্যে পশ্চিমবাংলা এই ডিম পোনার সরবরাহ সব পশ্চিমবাংলা থেকেই হতো। অর্থাৎ বলা যায় দেশের মধ্যে প্রথম ডিম পোনা তৈরির যে মডেল সেটা পশ্চিমবঙ্গ নিয়ে এসেছে। সেটা পশ্চিমবঙ্গ নিয়ে এসছে, এবং দেশের মাছ চাষের জন্য মাছের যে ডিম পোনার প্রয়োজন যতটা আছে তার 90% উৎপাদন পশ্চিমবাংলা করতো। যদি পশ্চিমবাংলা ওই ডিম পোনা উৎপাদন না করতো তাহলে ভারতবর্ষে আজকে যে ব্যাপক মাছ চাষ হচ্ছে এই মাছ চাষটা ভারতবর্ষে আজকে হতো না। এটা হচ্ছে পশ্চিমবাংলার একটা, যারা আমাদের মৎস্য চাষি আছেন অথবা মৎস্যবিজ্ঞানে যারা পারদর্শী মৎস্য দপ্তরে, এটা তাদের একটা বড় সাফল্য মনে করে। আমি তো মন্ত্রী মাত্র, কিন্তু কাজটা তারা করেছে। দূরদৃষ্টিটা থাকাটা খুব জরুরি। যারা একটু পরে রেডিও সেট টিউন করেছেন তাদের বলি, আপনারা যদি শুনছেন এখন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, তার মানে আপনি রয়েছেন কৃষি কথার আসরে। এবং আজ কৃষি কথার আসরে আমাদের বিশিষ্ট অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, যিনি টানা 30 বছর পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তর সামলেছেন, প্রাক্তন মৎস্যমন্ত্রী এবং প্রাক্তন রাজ্যসভার সদস্য শ্রী কিরণময় নন্দ। স্যার, এবারে একটু আসি যে ডিম পোনা তৈরি বা মাছ চাষের একদম শুরুর দিকটা, আবার মাছ চাষ হয়ে যাওয়ার পরে তার রপ্তানি করা, তাকে বাজারজাত করা, এবং তারপরেও থেকে যায় তার সংরক্ষণের জায়গাটা, এই সবটা নিয়ে একটা বড় পরিকল্পনা এবং প্রকল্প যেটা আপনার হাত ধরে পশ্চিমবঙ্গ দিশা দেখেছিল। দেখুন খুব ভালো একটা প্রশ্ন করেছে। মাছ চাষটা আমাদের যেটা হতো, মাছ চাষ একটা নোনা জলের মাছ চাষ, একটা মিষ্টি জলের মাছ চাষ। মিষ্টি জলের যে মাছ চাষটা আমাদের হতো, আমাদের রাজ্যে যা ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আমরা পূরণ করতে পারতাম না। অনেকে বলেন যে মাছের ডিম পোনা আমরা এত তৈরি করছি কিন্তু বড় মাছ আমরা তৈরি করছি না কেন, এই প্রশ্নটা ভীষণভাবে আমি সম্মুখীন হতাম। এখনো এই প্রশ্নটা যেখানে বড় মাছ খুব অন্ধ্র থেকে আসতো, অন্ধ্র থেকে একদম। তার একটা বড় কারণ হচ্ছে ওখানে যে মাছ চাষটা হয়, আমি নিজে দেখতে গেছিলাম, এই বড় মাছগুলো তৈরি হয়। বা মধ্যপ্রদেশে একটা সাগর বলে ওরা, অর্থাৎ এত একটা বড় বড় জলাশয় আছে, সে জলাশয়কে সাগর নামে ওরা অভিহিত করে। মানে অনেক বড় ভেড়ি বলতে পারি। ভেড়ি নয়, অনেক বড়, এপার থেকে ওপাশে মানুষকে দেখা যাবে না, আচ্ছা, এত বড় বড় ড্যাম, ওগুলোকে বলা হয় ড্যাম। ওই ড্যামে ওদের মাছ চাষ হতো। মাছ ওই মাছ আমাদের এখান থেকে ওরা নিয়ে গিয়ে সেটাকে একটু বড় করে এই ড্যামে ছাড়তেন, এখান থেকে যেত। আর মাছ ধরতো আমাদের এখানে মৎস্যজীবীরা গিয়ে মৎস্য চাষ, তারাই মাছ ধরতো, ওখানকার লোকেরা মাছটাও পর্যন্ত ধরতে জানতো না। ফলে আমাদের এখানে যে মাছের ডিমান্ডটা ছিল, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এত মাছের ডিমান্ডটা ছিল না। এখানকার কালচারের সঙ্গে মাছ যুক্ত, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত অনুষ্ঠানেই মাছ লাগে। ফলে মাছের চাহিদাটা এখানে এত বেশি যে সেই চাহিদা পূরণ করার ক্ষেত্রে মাছটা তো কোনো মেশিন নেই। অন্য জিনিস আমি মেশিনে উৎপাদন করতে পারি, কিন্তু মাছের কোনো উৎপাদন করার মেশিন নেই। মাছটা আমাকে প্রাকৃতিক নিয়মে জলাশয় থেকে উৎপাদন করতে হবে, কিন্তু আমাদের জলাশয় আয়তনগুলো খুবই ছোট।
জমিগুলো থেকে কেটে আমরা নতুন করে পুকুর তৈরি করা বা বড় জলাশয় আমরা করতে পারবো না। অতএব আমাদের যে ছোট ছোট জলাশয় আছে মোটামুটি ব্যক্তিগত জলাশয়, আমাদের বড় জলাশয় বলতে যেগুলো বোঝায় সেগুলো দু একটা বিল বাউর আছে এবং সেগুলো সব সমবায় সমিতির মাধ্যমে আমি তখন তাদেরকে বন্টন করে মাছ চাষ করতাম, সেখানে কিছু বড় মাছ হয়। আর নিজেদের ব্যক্তিগত পুকুরে যে মাছ হয়, যে বড় মাছ তৈরি হয়, সেগুলো তারা তাদের বাড়ির অনুষ্ঠানের জন্য প্রায় রেখে দেয়, তারা বাজারজাত করতো না। ফলে আমাদের একটাই এই যে বড় মাছ প্রয়োজনটা খুব আমাদের চাহিদাটা ছিল, সেই চাহিদা এখনও আছে, সেই যোগানটা আমরা পরিপূর্ণভাবে করতে পারিনি। আর একটা জিনিস মনে রাখতে হবে, পশ্চিমবাংলার ওয়াটার বডি সবচেয়ে কম, আমাদের মাছের চাহিদা সবচেয়ে বেশি, মাছের খাওয়ারের সংখ্যা, লোকের সংখ্যা সব থেকে বেশি, কিন্তু মাছ উৎপাদনের যে ক্ষেত্রে জলাশয়, সেই জলাশয় কিন্তু পশ্চিমবাংলায় সবচেয়ে কম। আমাদের থেকে ভারতবর্ষে অন্য রাজ্যের জলাশয়ের পরিমাণ অনেক বেশি। মানে আমরা নদীমাতৃক হতে পারি, কিন্তু নদীমাতৃক হলেও মুশকিল হচ্ছে, নদীগুলোতে এই ড্যাম তৈরি হয়ে যাওয়ার ফলে নদীতে তো আর ডিম্পনা তৈরি হচ্ছে না, ফলে ডিম্পনা না তৈরি হওয়ার ফলে নদীতে কোনো মাছ উৎপাদন Natural হচ্ছে flow না। এই আটকে বন্যার গেছে। সময় পুকুর টুকুর থেকে ভেসে গিয়ে যে মাছ নদীতে পড়ে, সেইটাই নদী থেকে বড় মাছের সোর্স। সেইখানে আমি একটা প্রোগ্রাম নিয়েছিলাম, কারণ আমাকে একবার কেন্দ্রীয় সরকার জাপান পাঠিয়েছিলেন। আমি জাপানে গিয়ে দেখলাম ওরা সমুদ্রে লাঞ্চিং করছে, মানে মাছ ফেলছে। তা আমি ওদের জিজ্ঞাসা করলাম যে সমুদ্রে মাছ ফেলছেন কেন, বা সমুদ্রেরও তো মাছের একটা স্টক আছে, তাও শেষ হয়ে যেতে পারে। অতএব সেখান থেকে সেই মাছটা আরও যাতে রিজেনারেট করে, আরও যাতে উৎপাদনটা বেশি করে হয়, তার জন্য সমুদ্রেও মাছ ফেলার জন্য আমরা ওই সমুদ্রের পাড়ে হ্যাচারি তৈরি করেছি। বাহ। ওই হ্যাচারি তৈরি করে ওই মাছটা আমরা সমুদ্রে দিচ্ছি, যাতে সমুদ্রের মৎস্য ভাণ্ডারটা না কমে যায়। ওইখান থেকে আমার মাথায় এলো, সেখানে আজকে সি র্যাঞ্চিং হতে পারে, তাহলে আমাদের এখানে যে নদীগুলো আছে, তাহলে আমি রিভার র্যাঞ্চিং যদি করি, তাহলে নদীতে ওই মাছগুলো যদি ছেড়ে দিই, তাহলে সেই নদীর মাছ থেকে নদীতে আবার ডিম্পনা হতে পারবে। সেই জন্য ওর নাম দিলাম আমি মৎস্য সঞ্চার প্রকল্প। তো নতুন করে মাছের যাতে সৃষ্টিটা হয়, সেই জন্য আমি 7th প্ল্যান, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় আমি এই রিভার র্যাঞ্চিং প্রোগ্রামটা নিলাম। আমাদের গঙ্গা নদীতে বিভিন্ন নদীগুলোতে আমি ওই রিভার র্যাঞ্চিং শুরু করলাম। টাকা খুব অল্প, আশেপাশের যতগুলো ক্লাব তাদেরকে আমি যুক্ত করলাম যে আপনি এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত হন, আপনারা নিজেরা এক হাঁড়ি করে ছোট ছোট মাছ নিয়ে আসুন। যেখানে যেখানে আমি এই প্রোগ্রাম করতাম, যেখানে আশেপাশে লোকেরা, আশেপাশে ক্লাব থেকে সাধারণ মানুষ, তারাও হাঁড়ি হাঁড়ি ছোট ছোট মাছ নিয়ে উপস্থিত হতো আর ওই নদীতে মাছ ছাড়তো। আমি প্ল্যানিং কমিশনকে লিখলাম যে আমরা এই রিভার র্যাঞ্চিং প্রোগ্রাম পশ্চিমবাংলায় শুরু করেছি, সারা ভারতবর্ষের নদীতে যদি এই প্রোগ্রামটা শুরু করা যায় খুবই ভালো হয়, আর এর জন্য আপনাদের আমি অ্যাসিস্ট্যান্ট চাই। তা প্ল্যানিং কমিশন আমাকে উত্তর দিল যে এটা খুব ভালো প্রোগ্রাম, যাতে ভারতবর্ষ জুড়ে এই প্রোগ্রামটা হয় তার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি, কিন্তু আমার প্ল্যানিং কমিশনের কতগুলো নিয়মের মধ্যে আমাদের কাজ করতে হয়, এর জন্য কোনো টাকা আপনাকে দিতে পারবো না, আপনার রাজ্য বাজেট থেকে এই টাকাটা আপনার খরচ করুন। কিন্তু ওরা খুব আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলেন, এবং যতদিন আমি মন্ত্রী ছিলাম এটা একটা অন্যতম প্রোগ্রাম ছিল, এবং স্থানীয় মানুষকে যুক্ত করতাম। আর যারা ফিশারম্যানরা যে বোটে নদীতে মাছ ধরতো, তাদেরকেও এর সঙ্গে যুক্ত করতাম যে তোমরা 3 মাস মাছ ধরাটা বন্ধ রাখো, কারণ 3 মাস নদীতে যদি মাছটা না ধরা হয়, তাহলে নদীতে মাছটা বড় হবে, তোমাদেরই কাজে লাগবে। এই জন্য তার জন্য তাদের একটা রিলিফ কাম সেভিং স্কিমের ব্যবস্থা করে দিয়েছিলাম, যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলো, মাছ যখন তোমরা ধরবে তার থেকে যে বিক্রি করে টাকাটা পাবে, একটা টাকা তোমরা ব্যাংকে সেভিংস করো, আর তোমাদের ওই সেভিংসের সঙ্গে আমিও একটা টাকা দেবো, দিলে তোমাদের ওই টাকাটা যখন যুক্ত হবে, 3 মাস তোমরা যখন মাছটা ধরতে পারবে না, তখন ওই 3 মাস তোমরা ওই টাকাটা ব্যবহার করে তোমাদের ভরণ পোষণের জন্য তোমরা খরচ করতে পারবে। এবং সেই জন্য একটা স্কিম শুরু করলাম, যেটার নাম হচ্ছে সেভিংস কাম রিলিফ স্কিম। ব্যাংকে তাদের অ্যাকাউন্ট খুলে দিলাম, বিভিন্নভাবে ফিশারম্যানরা খুব উপকৃত হলেন এই সেভিংস কাম রিলিফ এর মাধ্যমে। এবং একটা আইন আমি তৈরি করলাম 1984-এ, এটা হচ্ছে ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট। কেন, আমি দেখলাম যে আইন যদি না থাকে, তাহলে লোকে যথেচ্ছভাবে এই মাছের ছোটো ছোটো মাছের ব্রিড করে যে মাছ তৈরি উৎপাদন করবে, তার যে ডিমপোনা তৈরি হবে, তাতে বড় মাছ তৈরি হবে না। ফলে এর জন্য একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকা দরকার। আর যেভাবে জলাশয়গুলো বন্ধ হচ্ছে, এটা বন্ধ করার প্রয়োজন আছে। সেই জন্য 1984-এ সেটা হচ্ছে ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট, এবং ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্টটাকে এমনভাবে তৈরি করলাম যার মধ্যে ওয়েটল্যান্ডটাকেও যুক্ত করলাম, সব কিছু মিলিয়ে। এবং কোয়ালিটি অফ ফিশ, তখন ওই যে অন্ধ থেকে যে মাছটা আসতো তাতে ফরমালিন দিত, যাতে এই সমস্ত মানুষ, তো মাছটা মানুষ খাবে, যাতে তাদের শরীরের কোনো ক্ষতি কিছু না হয়, তার জন্য সব কিছু মিলিয়ে এই আইনটা একটা তৈরি হয়েছিল। ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট ভারতবর্ষের মধ্যে প্রথম আমাদের এখানে। এবং তার সঙ্গে ছিল, মাছটা তো আকাশে আমি তৈরি করতে পারবো না, মাছটা তো আমি কোনো যন্ত্রেও তৈরি করতে পারবো না, মাছটা তৈরি করার জন্য জলাশয় দরকার। তাহলে আমি জলাশয়টাকে কীভাবে প্রোটেক্ট করব, এই উদ্দেশ্য নিয়ে আমি এই ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্টটা তৈরি করলাম, প্রোটেকশন অফ ওয়াটার এরিয়া এবং প্রোটেকশন অফ ওয়েটল্যান্ড। আমাদের এখানে
4,000 হেক্টর আমাদের যে জলাশয় আছে কলকাতার পাশে, এটা রামসার প্রকল্পের সঙ্গে যুক্ত হলো আমার এই ওয়েটল্যান্ড অ্যাক্টের পর। রামসার প্রকল্প এটা হচ্ছে ইরানে এই প্রকল্পটা, যাতে ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যাক্ট, এই রামসার প্রকল্পের মাধ্যমে। এবং আইনটা ভীষণ কঠোর আইন ছিল। জলাশয় বন্ধ করলে জেল, জরিমানা, এবং কোনো জায়গায় যদি জলাশয় বন্ধ হয়, যে বন্ধ করেছে তাকে ওই জলাশয়টা তার নিজের খরচে আবার খনন করে দিতে হবে। যদি সে না করে তাহলে সরকার খনন করবে, খরচটা তাকে দিতে হবে। সমগ্র দেশে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ একটা আইকন হয়েছিল। এবং এই জন্যই হয়তো বাংলার মানুষের মনে আজীবন রয়ে যাবেন প্রাক্তন মৎস্যমন্ত্রী হিসেবে। আমরা এতক্ষণ কথা বললাম আপনার সঙ্গে, এবং তার সঙ্গে শুধুমাত্র মৎস্যমন্ত্রী হিসেবে বলবো না, একজন ভিশনার হিসেবে, যে দূরদর্শিতা ঠিক কোথায় থাকলে কত কিছু করে ফেলা যায় মানুষের জন্য। আপনার সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, খুব ভালো থাকবেন স্যার। অশেষ অশেষ ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাকে ডেকে পাঠিয়েছেন আজকের এই আলোচনার জন্য। নমস্কার। নমস্কার।